শুধু তিলোত্তমা রক্ত চোখের হিসাব চাইবে, কলতান অভয় আন্দোলনে জেলে যায়, এটা খুব স্পষ্ট এবং পরিষ্কার। কলতান জেলে গেছে অভয় আন্দোলন 9 আগস্ট, আর 2024 কলতান গেছে সেপ্টেম্বর মাসে, প্রায় 1.5 মাস পরে। তবে জয়ের ব্যাপারে আমরা 100% আশাবাদী। তবে আমি এটাও বলছি, অতীতের সব মার্জিন পানিহাটি এবার ছাপিয়েও যেতে পারে। যে সুরক্ষা কবচ শুভেন্দু অধিকারী আছে, ওই একই সুরক্ষা কবচ কলতান পরে ঘুরে বেড়াচ্ছে। 12 বছরের কেন্দ্রীয় সরকার বাংলার জন্য কি করেছে? আমাদের ঘুম ভাঙত কারখানার সাইরেন, আজকে একটা সাইরেন শুনতে পেয়েছি আমরা। 34 বছর একটার পর একটা সাইরেন বন্ধ হয়ে গেছে। কেউ কেউ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বাপের টাকা দিচ্ছেন, আমার আপনার ট্যাক্সের টাকা দিচ্ছে, তাহলে আমি কেন নেব না? বিরোধী দলে ঠিক তারও অধিকার আছে। মিথ্যে কথা বলে রাজনীতি করে নিজের মেয়ের ধর্ষণকে গণধর্ষণ প্রমাণ করার জন্য লড়াই করছে। একবার চোখ বন্ধ করে ভাবুন যে আমি বাঙালি, এই ভোটটা বাংলার জন্য হওয়া উচিত। জয় হিন্দ। 7 Apex নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পানিহাটিতে এবার বলা হচ্ছে যে মহারণ হট স্পট পানিহাটি, কিন্তু এটা কি আদৌ সেরকম কোনো ঘটনা আছে? কারণ ইতিহাস বলছে যে পানিহাটি 1962 সালে পানিহাটির প্রথম নির্বাচন, এবং তারপর থেকে যে ইতিহাস, সেই ইতিহাসে কিন্তু বারংবার এই আসনটি কংগ্রেস, পরবর্তীতে তৃণমূল কংগ্রেস, বামপন্থীদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে। সেটা 2011 সালের আগের ঘটনাও আমি বলছি। 2011 পর থেকে আর কোনো প্রশ্নই আসেনি। নির্মল ঘোষ টানা এখানে জিতেছে, এবং সিপিএম এর ভোট কমতে কমতে 2011 সালে এখানে বিজেপির ভোট ছিল 2.29%। সেখান থেকে 2024-এর নিরিখে যদি দেখি, তাহলে তৃণমূলের 3% মাত্র ভোট কমেছে, সেখানে সিপিএম এর ভোট কমে গেছে প্রায় 27%। অর্থাৎ বিজেপির যেখানে মূল ভোটটা, সেটা কিন্তু সিপিএম এর থেকে কেটে নেওয়া ভোট। কাটাকাটির ভোটে এবং নকল করে আদৌ কি পানিহাটিতে কোনো প্রভাব পড়বে, এর উত্তর আমরা জেনে নেব। পানিহাটি শুধু নয়, তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটির মুখপাত্র এবং পানিহাটি পৌরসভার অন্যতম জনপ্রিয় পৌরপিতা সম্রাট চক্রবর্তীর কাছ থেকে। এই যে বলা হচ্ছে যে পানিহাটি একটা হটস্পট, প্রচারে আসছে। হটস্পট কিসের নিরিখে? আমি সেটাই তো জিজ্ঞাসা করছি। আমার তো একটা স্বাভাবিক নির্বাচন। পানিহাটিতে এর আগেও নির্বাচন হয়েছে। পরিবর্তনে 2011 সালে পরিবর্তনের আগে পানিহাটিতে 1996 সালে পরিবর্তন চলে এসেছে। দীর্ঘদিন 77 সালের পর থেকে 96 সাল অব্দি বামফ্রন্ট এখানে ক্ষমতায় থাকার পরে 96-তে পরিবর্তন এসেছে। পরিবর্তনের আগে পরিবর্তনের শহরের নাম হচ্ছে পানিহাটি। এবং শুধু তাই নয়, 2001-এও 1996 এর পরে 2001-এও এই পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। কাজে এটা একটা স্বাভাবিক নির্বাচন। পানিহাটি জাতীয়তাবাদী মানুষের সংখ্যা অনেক আছেন, রাজনৈতিক সচেতন মানুষ পানিহাটিতে প্রচুর পরিমাণে আছেন, শিক্ষিত গণতন্ত্র প্রিয় সমাজ সচেতন মানুষদের বাস পানিহাটিতে। কাজেই একটা স্বাভাবিক নির্বাচনের মতো এই নির্বাচন হবে, এবং গণদেবতা সঠিক সিদ্ধান্ত নেবেন এই বিশ্বাস রাখি, কারণ পানিহাটি মানুষের উপর আমাদের আস্থা আছে। না, আমি আরেকটা প্রশ্ন করছি, নকল করে, অর্থাৎ এখানে আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, মানে ইতিমধ্যে বহু বছর মানে বাংলার মায়েরা বোনেরা তারা 1,000 টাকা, তারপরে 1,500 টাকা করে পেয়ে অভ্যস্ত হয়েছে। এখন বলা হচ্ছে যে আরেকটা অন্য নাম দিয়ে সেখানে 3,000 টাকা নকল করে কি পাস করা যায়? এটা তো আমার একটা বড় প্রশ্ন। না, এটা সম্পর্কে একটা সুন্দর গল্প আছে। গল্প না, একটা সত্যি ঘটনা। আমার পাশের বাড়ির এক দিদিকে এরকম বলতে গেছিল যে আমরা 3,000 টাকা দেবো, আমলো 3,000 রুপিয়া দেंगे অমৃতসর জেনে পাতায়। আমার দিদি হাত জোর করে ওদেরকে রিকোয়েস্ট করেছে, প্লিজ 3,000 টাকা দিস না বাবু। তোরা কেন জিজ্ঞাসা করাতে দিদি বলেছে, আমি আগে যে 15 লাখ টাকাটা দিয়েছিলেন ওটা এখনো খরচ করে উঠতে পারিনি, আবার 3,000 টাকা দিলে। 3,000 টাকা দেওয়া নিশ্চয়ই দেওয়ার জন্য নির্বাচনে বাংলায় জিতে অপেক্ষা করার কি দরকার ছিল? কেন্দ্রে ক্ষমতায় আছে, 12 বছর ধরে দেয়নি কেন 3,000 টাকা? শুধু বাংলা দেবে কেন? সারা ভারতবর্ষের মানুষদেরকে মহিলাদেরকে 3,000 টাকা করে দেয়নি কেন? অন্য রাজ্যে যেখানে ক্ষমতায় আছে, 15টা রাজ্যে ক্ষমতায় আছে, 5টায় জোট সঙ্গীর সাথে আছে, এই 20টা রাজ্যে 3,000 টাকা করে দিয়ে বাংলায় 31 এসে বলুক না আমরা 3,000 টাকা করে দেবো, মানুষ বিশ্বাস করবে তো? সেটা মানুষ বিশ্বাস করবে। পরে আবার অমিত শাহকে দিয়ে বলাবে না, ইয়ে তো জুমলা থা,
15 লাখ টাকা কি হলো, একটা জুমলা জুমলা বাঙালি খুব একটা বিশ্বাস করে না। বাঙালি দেখুন 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে বলেছিলেন যে আমি লক্ষ্মীর ভান্ডার চালু করব। লক্ষ্মীর ভান্ডার 500 থেকে 1000, 1000 থেকে 1500, 1700 হয়েছে। কিন্তু যারা কিছু করেনি বাংলার জন্য, ক্ষমতায় ছিল, কেন্দ্রের ক্ষমতায় আছে মানে করতেই পারতেন, মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢোকাতেই পারতেন, ঢোকানি গেল। নির্বাচনের সময় এসে প্রতিশ্রুতি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুবসাথী প্রকল্প চালু করেছেন তখন কেউ কেউ বলেছে যে এটা ভাতা, প্রয়োজন ছিল না, বলতে পারে গণতান্ত্রিক অধিকার তাদের, তারা বলেছে। কেউ কেউ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বাপের টাকা দিচ্ছেন, আমার আপনার ট্যাক্সের টাকা দিচ্ছে, তাহলে আমি কেন নেব না? বিরোধী দলে ঠিক তারও অধিকার আছে। কিন্তু প্রশ্ন এই জায়গায় একজনও মানুষ বলেননি যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাওতা দিচ্ছে যে টাকাটা দেবেন না। কিন্তু বিজেপি যখন প্রতিশ্রুতি দিচ্ছে 3000 টাকা, তখন মানুষ বলছে এটা ভাওতা দিচ্ছে। এই বেসিক ডিফারেন্সটা তৈরি করলেন কি করে? এই কয়েক 15 বছর তো বেশি সময় নয়। না, এটা হচ্ছে গিয়ে বিশ্বাসযোগ্যতা, একদম সঠিক কথা হচ্ছে বিশ্বাসযোগ্যতা থাকাটা খুব, মানে মানুষ আপনাকে বিশ্বাস করবে কখন? আপনার কার্যক্রম দেখে, আপনার প্রতিশ্রুতি রক্ষা করার মানসিকতা দেখে, আপনার প্রতিশ্রুতি পালনের ধারাবাহিকতা দেখে, তবে না মানুষ বিশ্বাস করবে। আপনি আমাকে বলুন যে 12 বছরে কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় কি করতে পেরেছেন, লোকে দেখেছে। উন্নয়ন কি করেছে? উন্নয়ন তো তুলে নেওয়া যায়, উন্নয়ন চোখের সামনে মানুষ দেখতে পেয়েছে। প্রকল্পগুলো কেন্দ্রের প্রায় 2021-এ পর থেকে 2 লক্ষ কোটি টাকা আটকে রাখার পরেও 94টা প্রকল্পের একটাও মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেনি। তো এটা প্রতিশ্রুতি পালন, এটা অঙ্গীকারবদ্ধতা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছে। 12 বছরের কেন্দ্রীয় সরকার বাংলার জন্য কি করেছে ছেড়ে দিন, ভুলে যান। আমরা বিহারের ভোটের আগে একটা ভুবন মোহিনী বাজেট দেখলাম, মধুবনী শাড়ি পরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিহারের জন্য ঢালাও প্যাকেজ। বাংলার জন্য কি পেয়েছে বলুন তো? বিজেপির 12 বছরের রাজত্বে মানুষ বিজেপিকে, অমিত শাহকে, নরেন্দ্র মোদীকে বিশ্বাস করবে। 2024-এ দেশের প্রধানমন্ত্রী বাংলার অলিতে গলিতে মিটিং করে বলে গেলেন নিয়ে মোদি কা ওয়ারেন্টি হ্যায়, মোদি কা গ্যারেন্টি। আজকে কি ছিল গ্যারেন্টি? কি পেলেন আপনারা? এই যে বেটি বাঁচাও বেটি পড়াও, একটা মহিলা দেখাতে পারবেন যারা বেটি বাঁচাও বেটি পড়াও কোন সুবিধা পেয়েছে? আয়ুষ্মান ভারত কেউ পেয়েছে সুবিধা? পায়। কাজেই ফাঁপা প্রতিশ্রুতিতে বাংলার মানুষ বিশ্বাস করে না, করবে না, এই বিশ্বাস আমাদের আছে। কিন্তু বিরোধীদের একটা প্রশ্ন হচ্ছে যে বারংবার তারা বলছেন যে কর্মসংস্থানের কি হবে। তারা ভাতার বিরোধিতা ইদানিং বন্ধ করে দিয়েছে, ভাতাকে তারা আর অন্য কিছু শব্দ ব্যবহার করছেন, কিন্তু বলছেন যে কর্মসংস্থানের কি হবে। দেখুন, কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার আগে বছরে 2 কোটি বেকারের চাকরি, 12 বছরে 24 কোটি। আপনি দেখবেন শেষ 45 বছরে দেশের মধ্যে বেকারত্ব সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। কেন্দ্র যদি বেকারত্বকে সর্বোচ্চ সীমায় পৌঁছে দেয়, তার এফেক্ট শুধু বাংলা না, প্রতিটা রাজ্যে কিছু না কিছু ভাবে পড়বে। হ্যাঁ, ভারী শিল্পের কথা বললে আমি আপনাকে বলবো, সেরকম ভাবে ভারী শিল্পর বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পেরেছেন, বিজনেস সামিট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমএসএমইর ক্ষেত্রে কর্মসংস্থান কিন্তু হচ্ছে। আরো কর্মসংস্থান প্রয়োজন, এ নিয়ে আমি দ্বিমত নেই, আরো কর্মসংস্থানের প্রয়োজন। কিন্তু যে বন্ধাত্ম তৈরি করে দেওয়া হয়েছিল 34 বছর, একের পর এক কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এই শিল্প নগরী আমাদের দমদম ব্যারাকপুর, আমাদের ঘুম ভাঙত কারখানার সাইরেন। আজকে একটা সাইরেন শুনতে পেয়েছি আমরা, 34 বছর একটার পর একটা সাইরেন বন্ধ হয়ে গেছে। সেই ধ্বংসপ্রায় শিল্প নগরী থেকে শিল্পর পুনরুত্থান। তবে শিল্পর ধরনটা অনেকটা বদলে গেছে, আগের থেকে অনেকটা বদলে গেছে। আইটি সেক্টরে গিয়ে দেখুন, আইটি সেক্টরে প্রচুর মানুষ কাজ করছে। যে টাটাদের কথা বিরোধীরা আঙুল তুলে বলেন আমাদের কাছে যে টাটারা নাকি বিমুখ হয়েছেন বাংলা থেকে, আদৌ পর্যন্ত তা নয়। টাটারাও এখানে ইনভেস্ট করছেন, হোটেল শিল্পে ইনভেস্ট করছেন, মেডিকেল শিল্পে তারা ইনভেস্ট করছে, বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্ট করছেন। এখানে দাঁড়িয়ে ভারতবর্ষের বড় বড় শিল্পপতিরা বিজনেস সামিটে এসে শিল্প ক্ষেত্রে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেটা পালনও করছেন। আমি আশা করি যে
আগামী দিনে এই শিল্পের ক্ষেত্রেও বাংলা অনেকটা এগিয়ে যাবে। এবং এটা মাথায় রাখতে হবে, এমএসএমইর ক্ষেত্রে আমরা কিন্তু শিল্পের ক্ষেত্রে অনেকটা এগিয়েছি। এবং আমি একটা দীর্ঘ লিস্ট আপনাকে বলতে পারি যে কি কি শিল্প তৈরি হয়েছে। হ্যাঁ, খুব ভারী শিল্প। এটা কিন্তু শিল্পের, যে বললেন না, শিল্পের ধরন বদলানোর সঙ্গে সঙ্গে এর প্রেক্ষাপটটা কিন্তু বিভিন্ন রাজ্যেই পরিবর্তিত হয়েছে। তবে আরো কিছুর জন্য কেন্দ্রীয় সরকারের যে সহযোগিতাটা, সেটা কিন্তু বাংলা এক্ষেত্রেও পায়। অন্যান্য রাজ্যকে দেয়, কেন্দ্রীয় সরকারের কাছে যে ক্ষমতাগুলো আছে, যার সুযোগ সুবিধা ডবল ইঞ্জিনের রাজ্যকে কিছু কিছু করে দিয়েছে, সেক্ষেত্রে বাংলা পায়নি। বাংলা প্রয়োজন নেই। বাংলা যেমন ভাবে 100 দিনের কাজের টাকা বাংলায় মানুষকে তুলে দিয়েছে, আবাস যোজনার টাকা বাংলা মানুষের হাতে তুলে দিচ্ছেন, সড়ক যোজনার টাকা পথশ্রীর মাধ্যমে তুলে দিচ্ছেন, কেন্দ্রের এই সরকারের কোনো সহযোগিতা ছাড়াও শিল্পপতিদের আগামী দিনে গন্তব্যস্থল এই বাংলাই হবে। এবার একটু পানিহাটির প্রসঙ্গে ছোট্ট করে আসে। পানিহাটিতে দেখতে পাচ্ছি যে এক ত্রিমুখী লড়াই হচ্ছে কার্যত এবার, কলদান দাশগুপ্ত, রত্না দেবনাথ এবং তীর্থঙ্কর। এদের মধ্যে কি আদৌ কোনো ফাইট আছে নাকি মানে আপনারা যে আজকে ইশতেহার প্রকাশ করলেন এবং সেখানে যে প্রতিশ্রুতিগুলো দিলেন এবং যা যা হয়েছে তার নিরিখে দাঁড়িয়ে পানিহাটির ক্ষেত্রে কতটা আশাবাদী বা কতটা আপনার পজিটিভিটি দেখছেন? আমি উল্টে আপনাকে প্রশ্ন করছি, ত্রিমুখী বলছেন কেন, চতুর্মুখী নয় কেন, বা 10মুখী নয় কেন? কংগ্রেসও তো ক্যান্ডিডেট দিয়েছে। তা বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্রের উৎসবে তাদের প্রার্থীকে পাঠিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটা খুব স্বাভাবিক, সেটা নিয়ে কিছু বলার নেই। প্রতিদ্বন্দ্বিতা হোক, সুস্থ স্বাভাবিক প্রতিদ্বন্দ্বিতা হোক, তবে জয়ের ব্যাপারে আমরা 100% আশাবাদী। তবে আমি এটাও বলছি, অতীতের সব মার্জিন পানিহাটি এবার ছাপিয়েও যেতে পারে। কারণ অন্তত পক্ষে দীর্ঘ 1 মাস ধরে আমরা মানুষের অলিতে গলিতে বিভিন্ন ওয়ার্ডে মানুষের পাশে, মানুষের বাড়িতে গিয়ে পৌঁছে সেরকম প্রতিদ্বন্দ্বিতা কোথাও চোখে পড়লো না। হ্যাঁ, নিশ্চয়ই বিরোধীদের প্রার্থী আছে, তাদের ফ্লেক্স আছে, কিছু কিছু জায়গায় দেয়াল লেখানো আছে, সংগঠনটা কোথায় আছে? কিন্তু এই যে দেখলাম যে এবার সিপিএম এর একটা মানে দুটো ওটা অভূতপূর্ব মিছিল, যেটা পানিহাটিতে দীর্ঘদিন দেখতে পাই। সুজন চক্রবর্তীর সময় হয়েছিল। কিছু মানুষ আছে যারা সিপিএম এর মিছিলে যায় কিন্তু ভোটটা সিপিএম কে দেয় না। আমি আপনাকে বলি, সুজন চক্রবর্তী যখন প্রচার করেছিলেন লোকসভা, বেশি দিন যাবে না, 2024 লোকসভায় সিপিএম এর মিছিল করেছিলেন, অনেক মানুষ ছিল, অথচ তৎকালীন সময় বিজেপির শিলভদ্র দত্তের সঙ্গে সেই লোক ছিল না। তো শিলভদ্র দত্তের অর্ধেক ভোট সিপিএম পায়, তার সিপিএম ওই একটা ফুটকি নিয়ে ঘোরে, প্রয়োজন মতো বয়ের নিচে লাগিয়ে রাখে, আগে রাম পরে বামের তত্ত্বে আজও বিশ্বাস করে সিপিএম এর ভোটাররা। তাই জন্য সিপিএম কে নিয়ে খুব একটা ভাবার ব্যাপার নেই। তবে কলতানকে নিয়ে তো মানুষের প্রশ্ন আছে, পানিহাটির মানুষের অনেক প্রশ্ন আছে। কলতান যে কথাগুলো বলছে সে তার নিয়ে মানুষের প্রশ্ন আছে। কলতান অভয় আন্দোলনে জেলে যায়, এটা খুব স্পষ্ট এবং পরিষ্কার। কলতান জেলে গেছে অভয় আন্দোলন 9th আগস্ট, আর 2024 কলতান গেছে সেপ্টেম্বর মাসে, প্রায় 1.5 মাস পরে। সেপ্টেম্বরের মাঝামাঝি কলতান জেলে গেছিল। কিসের জন্য জেলে গেছিল? ষড়যন্ত্রের জন্য। একটা অডিও ক্লিপ প্রকাশ হয়েছিল যেখানে সে তার বন্ধু সঞ্জীবকে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের উপর কিভাবে আক্রমণ শানাবে তার পরিকল্পনা তৈরি করছে। সেই অডিও ক্লিপ জামিন অযোগ্য ধারায় কলকাতা পুলিশ যখন হাইকোর্টে মামলা করে, তখন কোনো লক্ষ্মী সেনের বোমা তাকে শুধু জামিন দেয়নি, কলতানকে সুরক্ষা কবচ দেয় যে কলতানের বিরুদ্ধে আর কোনো মামলা করা যাবে না। সব থেকে বড় সেটিং তো সিপিএম এর সাথে যে সুরক্ষা কবচ শুভেন্দু অধিকারী আছে, ওই একই সুরক্ষা কবচ কলতান পরে ঘুরে বেড়াচ্ছে। কলতান সুন্দর একটা গান বানিয়েছে, শুনতে ভালো লাগছে। তিলোত্তমার রক্ত চোখের হিসাব যদি চান লাল পতাকায়, যাই হোক একটা গান বানিয়েছে। শুধু তিলোত্তমার রক্ত চোখের হিসাব চাইবে, কলতান চাইবে না? 1981 সালে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়ের রক্ত চোখের হিসাব চাইবে না? কোচবিহারের নার্স বর্ণালী দত্তের রক্ত চোখের হিসাব চাইবে না? অনিতা দেওয়ানের রক্ত চোখের হিসাব চাইবে না? তাপসী মালিকের রক্ত চোখের হিসাব, রাধারানী আলীর রক্ত চোখের হিসাব, জ্ঞানমণি মুর্মু, পিচ্চিতামণি মুর্মু, পানমণি মুর্মু, উমা ঘোষদের রক্ত চোখের হিসাব চাইবে না? শুধু তিলোত্তমার চাইবে? এই প্রশ্ন তো থাকবেই, এই প্রশ্ন তো পানিহাটি মানুষ করছে। তার মানে যেটা বোঝা যাচ্ছে যে আপনারা পানিহাটিতে দাঁড়িয়ে মার্জিন বাড়ানোর
প্রশ্নে একেবারে 100% নিশ্চিত। একদম। এবং বিজেপি কোথাও কি মানে পলিটিক্যালি ভুল করে ফেললো রাজনৈতিক প্রার্থী না নিয়ে? আমি কারোর আলাদা করে নাম না না, আমি সেটা গণতন্ত্রের উৎসবে সবাই সামিল হতে পারে। রত্না দেবনাথ বিজেপি প্রার্থী হবেন কি সঞ্জয় রায় বাঁচাও সমিতিতে নাম লেখাবেন, সেই নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। আমি প্রথম কোনো মাকে দেখলাম যিনি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোয়ার কোর্ট সবার থেকে ভরসা ছেড়ে সিবিআই কে তারা কাছে টেনে আনতে, তাদের উপর থেকে ভরসা তুলে নিয়ে, প্রভাবশালী তাদের সবার উপর থেকে ভরসা তুলে একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা সাধারণ মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ, কেউ কোন সুস্থ মানুষ অভাব ঘটনাকে সমর্থন করতে পারে? মিথ্যে কথা বলে রাজনীতি করে নিজের মেয়ের ধর্ষণকে গণধর্ষণ প্রমাণ করার জন্য লড়াই করছে। না না, আবার বলছে যে মানে আমরা প্রভাবশালী হতে হবে, বিচার পেতে গেলে নাকি প্রভাবশালী হতে হয়। এটা কিন্তু আমরা মানতে পারছি না। মানে নির্ভয়ের মা প্রভাবশালী হয়েছিল না? সারা ভারতবর্ষ সেদিনকে নির্ভয়ের জন্য কেঁদেছিল। নির্ভয়ের প্রেমিকটা সেই প্রেমিক যে নির্ভয়ের জন্য শেষ মুহূর্ত অব্দি লড়াই করেছিল, ওই অভয়ের প্রেমিককে তো রাস্তায় দেখি না। একই প্রফেশনে তো যদি সত্যি কোথাও মেডিকেল দুর্নীতি খবর অভয় জেনে থাকতো, তাহলে কাউকে বলার আগে তো তার নিজের প্রেমিককে বলতো। মা বাবাকে নাই বলতে পারতো, মেডিকেল লাইন নাই বুঝতে পারতো, কিন্তু তার প্রেমিককে তো বলেছিল। ওই প্রেমিককে আজ পর্যন্ত সামনে এসে মুখ খুলতে দেখলাম না। এই প্রশ্ন তো থাকবেই। তাহলে সত্যি কি তাই, নাকি রাজনীতি? তৃণমূল কংগ্রেস কোনোদিনও বিরোধিতা করেন এই ঘটনা। অভয়ার ঘটনা নারকীয় পাশবিক ঘটনা। 12ই অগাস্ট মুখ্যমন্ত্রী পানিহাটিতে এসে সামনে দাঁড়িয়ে বলে গেলেন যে আমাকে 2 দিন সময় দিন, 3 দিন সময় দিন, যদি না হয় তাহলে সিবিআই, আপনারা যা চাইবেন তা হবে। কিন্তু কোর্ট দেখলাম 13 তারিখ সিবিআই দিয়ে দিল। এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এটা সেদিন মুখ্যমন্ত্রীর দুপাশে যারা দাঁড়িয়েছিলেন, অভয়ের মা যাদেরকে সঙ্গে নিয়ে দাঁড়িয়েছিলেন, একজনের নাম হচ্ছে নির্মল ঘোষ বিধায়ক, আরেকজনের নাম হচ্ছে সোমনাথ দে যিনি বর্তমান পৌরপ্রধান, এবং পেছনে সঞ্জীব মুখার্জিও ছিলেন। সেদিনকে দাঁড়িয়ে ওই অত মিডিয়ার সামনে একবারও তারা বললেন না তো যে তড়িঘড়ি লাশ পুড়িয়ে দিয়েছে দিদি দেখুন? যেদিনকে আরজিকর থেকে অভয়ের দেহ নিয়ে আসা হলো এবং সেখানে বাড়ির নিচে 45 মিনিট, বাড়ির উপরে প্রায় 1 ঘন্টা রাখার পরে যখন নিয়ে যাওয়া হলো, সারা তামাম বাংলার মিডিয়া ছিল, জাতীয় মিডিয়া ছিল, যারা কৌস্তব বাগচির নাচও দেখিয়েছে। ওই অভয় মার একটা হাত ছেড়ে দিন, একটা আঙুল দেখিয়েছিলেন আমি মেয়ের দ্বিতীয়বার পোস্টমর্টম চাই। কোন মিডিয়া দেখাতে পারবে এই ফুটেজ যে ওনারা দাবি করেছিলেন দ্বিতীয়বার পোস্টমর্টম চাই? মিথ্যে বলছেন না ওরা মিথ্যে বলার অধিকার তৈরি করেছে নাকি? দুর্ভাগ্যজনক ঘটনা। আমি আবার স্বীকার করছি, বারবার স্বীকার করছি, এই ক্ষতির কোনো ক্ষতিপূরণ হয় না, কিন্তু তাই বলে বাবা মার মিথ্যে বলার অধিকারও জন্মায় না। পানিহাটি বাজে গেছে একদম শেষে, যদি আপনার কোনো বার্তা থাকে। না, এমন ভাবে ভোট দিন যাতে 4 তারিখ বলতে পারেন ভাগ্যিস তৃণমূল কংগ্রেসকেই ভোটটা দিয়েছিলাম, ইস বলে উঠতে না হয়। আর ভোটটা দেওয়ার সময় ভুলে যান আপনি কংগ্রেস, সিপিএম, তৃণমূল, বিজেপি, আইএসএফ, যা কিছু হোক, একবার চোখ বন্ধ করে ভাবুন যে আমি বাঙালি, এই ভোটটা বাংলার জন্য হওয়া উচিত। আমরা এতক্ষণ কথা বললাম সম্রাট চক্রবর্তীর সঙ্গে, বিভিন্ন বিষয় উঠে, বিষয়গুলো কিন্তু অবশ্যই ভেবে দেখবার মতো। সবশেষে বলবো, আপনারা ভাবাটা প্র্যাকটিস করুন এবং ভোট দিতে যাওয়ার আগে আবারও ভাবুন। ক্যামেরায় শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।